This is the GPX Demon GR 250R. আমি যদি আপনাকে বলি টেকনিক্যালি এই বাইকটার কোনো অস্তিত্বই নাই, আপনার কাছে অবিশ্বাস্য শোনাবে? অথচ এটাই সত্যি। জিপিএক্সের নিজের দেশ থাইল্যান্ডেও হচ্ছে এই বাইকটা বিক্রি হয় না। তাদের গ্লোবাল ওয়েবসাইট থেকেও আপনি এই বাইকটার কোনো নাম নিশানা খুঁজে পাবেন না। বাইকটার নাই কোনো ইন্টারন্যাশনাল প্রেস কিট, নাই কোনো অফিসিয়াল ডকুমেন্টেশন। তো যেখানে বাকি বিশ্ব এই বাইকটার কথা জানেই না, তখন ঠিক কোন জাদু বলে বাংলাদেশ একাই পাইতেছে একটা 300 সিসি ক্ষমতার কাছাকাছি একটা বাইক। জিপিএক্সের ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যদি যান, সেখানে একটা বাইক দেখতে পাবেন আপনারা, সেটার নাম হচ্ছে ডিমন 200। ওই বাইকটারই দুইটা ভ্যারিয়েন্ট আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল, একটা হচ্ছে 165 সিসি, একটা হচ্ছে 250 সিসি। এখন প্রশ্ন আসে, এটা কি কনসার্নিং কিনা? কনসার্নিং না হলেও অ্যাটলিস্ট মনোযোগ দেওয়ার মতো বিষয় এটা। বাইক ব্র্যান্ডগুলো ইউজুয়ালি ছোটো মার্কেটে যখন এক্সক্লুসিভ রিলিজ করে, তারা দুইটা জিনিস করে। আইদার তারা একটা স্ট্র্যাটেজিক টেস্টিং গ্রাউন্ড হিসেবে ইউজ করে, অর্থাৎ বেসিক্যালি আপনি গিনিপিক, অথবা তাদের কাছে সারপ্লাস ইনভেন্টরি ছিল, এক্সট্রা ইনভেন্টরি ওয়্যার হাউসে পড়েছিল, সেগুলোকে জাস্ট কিছু মাইনর মডিফিকেশন করে দেন গিয়ে হচ্ছে এখানে এসে ফেলে দিছে। দেখেন, জিপিএক্সের কাছ থেকে যেহেতু অফিসিয়াল কোনো কমিউনিকেশন নাই যে তাদের স্ট্র্যাটেজিটা কী, কেন তারা হচ্ছে এই জিনিসটা করতেছে, তাহলে আমাদেরকে গেস করা ছাড়া আর কোনো উপায় নেই। এই বাইকটা যারাই কিনতেছেন, তারা এই বাইকটা যে লিমিটেড ইন্টারন্যাশনাল সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচারটা আছে, সেটা মাথায় রেখেই কিন্তু আগাইতে হচ্ছে। এখন আমার কথাগুলো কিন্তু নতুন কিছু না। বাইকিং কমিউনিটিতে যারা আছেন, আমি প্রিটি শিওর জিপিএক্স নিয়ে আগে এই ধরনের কথাবার্তা আপনারা শুনছেন। তাহলে কি আমার রিভিউটা এখানেই শেষ? না, এটা স্রেফ কোনো বাইক রিভিউ না। আমরা একটা ইনভেস্টিগেশনে নামবো যে এটার পিছনে অ্যাকচুয়ালি সত্যটা কী। একটা ডিসক্লেমার দিয়ে রাখতেছি, পরবর্তী পুরো রিভিউটা এই জিনিসটা মাথায় রাখবেন, আমার টেস্টিং যে ম্যাথোডোলজি ছিল, সেটা ছিল যে বাইকটার উপরে বেস করা, সেটা ছিল একটা 1.5 মাসের পুরনো 2,500 কিলোমিটার চালানো একটা বাইক। এটা আমি একটা ভিওর অ্যাকোয়েন্টেন্স থেকে হচ্ছে জোগাড় করছিলাম। আর যেহেতু বাইকটা নতুন, প্লাস হচ্ছে যেহেতু এটা আরেকজনের প্রপার্টি, আমি খুবই বেশি অ্যাগ্রেসিভ কোনো টেস্টিং কিংবা বাইকটাকে একদম লিমিটে নিয়ে পুশ করা, সেটা আমি করি নাই। আর জিপিএক্সের বাংলাদেশে যে ডিলার স্পিডোস, তাদের সাথে মাল্টিপল টাইমস আমি যোগাযোগ করছি একটা প্রেস বাইক সিকিউর করার জন্য। আনফর্চুনেটলি আমার কমিউনিকেশনগুলো তাদের এন্ড থেকে আনঅ্যান্সার্ড ছিল। সো রিভিউটা যেহেতু আপনি দেখতেছেন, এই লিমিটেশনগুলো একটু কনসিডার করবেন। লেটস গেট স্টার্টেড। প্রথমে আসে একটা বাইকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টের মধ্যে একটা, সেটা হচ্ছে এটার ইঞ্জিন। এখন টিপিক্যালি জিপিএক্স তাদের যে ইঞ্জিনগুলো আছে, ওগুলো হচ্ছে লনসিন অথবা জংশন থেকে সোর্স করে। অনেক আগে তারা ইউএসের মার্কেটের জন্য ডার্ট বাইক বানাইতো। এখন ওই বাইকগুলো ইঞ্জিনগুলো সাধারণত দিত লনসিন অথবা জংশন। যে ইঞ্জিনগুলো তারা দিত, এগুলো বেসিক্যালি হন্ডার সিআরএফের যে বাইকগুলো ছিল, ওগুলো ইঞ্জিনকে পুরা নকল করে বানানো, অর্থাৎ ক্লোন ইঞ্জিন। বাট এটা মাথায় রাখেন, কম্বাসশন ইঞ্জিনের মার্কেটে লনসিন নতুন কোনো প্লেয়ার না। এরা বিএমডাব্লিউ, এমভি আগুস্তা, কাওয়াসাকি এদের মতো বড় বড় জায়ান্টদের জন্য ইঞ্জিনের কম্পোনেন্ট এগুলো এখনও বানাচ্ছে। প্লাস এই কোম্পানিগুলো চাইনিজ মার্কেটটা ধরে রাখার জন্য লনসিনকে একটা ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক হিসেবে ইউজ করে। এখন ওই বাইকগুলোর রিলায়েবিলিটি রিপোর্টগুলো যদি চেক করেন, খুব একটা ভালো কিছু দেখবেন না। তাহলে হয়েছেটা কি ওখানে? এই রিলায়েবিলিটি কনসার্নগুলো বেশিরভাগ সময় ইঞ্জিনগুলো নিয়েছিল না, বাট রাদার বাকি বাইকটা নিয়ে। এখন আপনি এই ভিডিওটা যখন বাকি অংশটা দেখবেন, এই জিনিসটা মাথার মধ্যে ভালো করে গেঁথে রাখেন। সো আমি ভাবলাম লনসিনই মনে হয় জিপিএক্স 250 জন্য ইঞ্জিন ম্যানুফ্যাকচার করতেছে। বাট নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাই, আমি কোনোভাবেই লনসিনের কোনো ইঞ্জিন সাথে জিপিএক্সের যে ইঞ্জিনটা আছে, এটা ডিমন 250তে যে ইঞ্জিনটা, সেটা ম্যাচ করাতে পারলাম না। দেন আমি জংশন ট্রাই করলাম, জংশনের কোনো ইঞ্জিনের সাথেও হচ্ছে ম্যাচ করাতে পারলাম না। লাস্টে রিসার্চ করতে করতে সারা দুনিয়া যখন উল্টায় ফেলছি, একটা বাইকের সাথে জিপিএক্সের এই বাইকটার ইঞ্জিন আর্কিটেকচারে মিল পাইলাম। সেটা হচ্ছে লিফানের NRF 250 4V। আমি একটু অন্যভাবে যদি বলি, তাহলে প্রবাবলি আপনারা একটু বাইকটা রেকগনাইজ করতে পারবেন। এই ইঞ্জিনটা লিফানের KPR 250 বাইকটাতে ইউজ করা হয়েছে। এই টেবিলটার দিকে একটু দেখেন, আমি দুইটা বাইকের স্পেক্সগুলো এখানে উঠে নিয়ে আসলাম, বিশেষ করে ইঞ্জিন আর্কিটেকচারের যে মিলটা আছে সেটা দেখানোর জন্য। জিপিএক্স মোস্ট লাইকলি লিফানের এই বেস ইঞ্জিনটাকে একটা মডিফাইড ECU টিউনিং দিয়ে ইউজ করতেছে। তারা যেহেতু এখানে বশের EFI এখানে ইন্টিগ্রেট করছে,
তারা ইনটেক এবং এক্সস্টটা একটু অপটিমাইজ করে একটু স্লাইট হায়ার পিক পাওয়ার বের করতে পারছে। এখন ইন্টারেস্টিংলি লিফান তাদের যে ইঞ্জিনটা আছে এটাকে টেস্ট করছে হচ্ছে এটার মাইলেজ দিবে হচ্ছে 27.78 কিলোমিটার পার লিটার। তো GPX 250 থেকে যেহেতু স্লাইটলি হায়ার পিক পাওয়ার বের হচ্ছে, ডেফিনেটলি এটার যে মাইলেজ ফিগারটা আছে এটা একটু লোয়ার হবে। কিন্তু আপনি যদি কিছু ওয়েবসাইট আছে, আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে কোট করেন, তারা কোট করতেছে যে বাইকটা নাকি হচ্ছে সিটিতে মাইলেজ দিবে হচ্ছে 30, হাইওয়েতে দিবে হচ্ছে 35। যাই হোক, নো কমেন্টস। আরেকটা মজার তথ্য আপনাদেরকে দেই, লিফানের একটা 198 সিসির একটা ভেরিয়েন্ট আছে, এই 250 সিসি ইঞ্জিনটার উপরে বেস করা। আমি জাস্ট ফর দ্য ফান অফ ইট এটা একটু চেক করলাম থরলি পুরো ইঞ্জিন আর্কিটেকচারটা। এখন মজার ব্যাপার হচ্ছে স্পিডোজের ওয়েবসাইটে তাদের GPX ডিমন GR 165R অর্থাৎ 165 সিসির যে বাইকটা আছে সেটা তাদের ওয়েবসাইট থেকে বোর্ড এবং স্ট্রোকটা নেন, নিয়ে দেখবেন যে হচ্ছে লিফানের এই 198 সিসির যে ইঞ্জিনটা এটার সাথে কমপ্লিটলি মিল। আচ্ছা, নো কমেন্টস। আমরা GPX 250-এর মধ্যে আবার একটু ফিরে আসি। GPX হচ্ছে এই ইঞ্জিনটাকে মার্কেট করতেছে হাইপার কোয়াড্রো বলে। তো হাইপার কোয়াড্রো জিনিসটাকে একটু খোঁড়াখুড়ি করার পরে আমি বুঝলাম যে হচ্ছে এটা একটা বেসিক্যালি 4 ভালভের ইঞ্জিন। ওই 4 ভালভটাকেই তারা হচ্ছে হাইপার কোয়াড্রো বলতেছে। তো এখন দেখেন, ইউজুয়ালি 200 সিসির নিচের যে বাইকগুলা তারা হচ্ছে তাদের বাইকে যদি 4টা ভালভ দেয় এটাকে পয়েন্ট আউট করে। কারণ হচ্ছে আপনি যখন 2টা ভালভের জায়গায় 4টা ভালভ দিবেন বাইকটা একটু জীবন্ত থাকবে আর একটু লাইভলি আপনার কাছে মনে হবে। তো ছোট ছোট সাব 200 যে সিসি যে বাইকগুলো আছে ওগুলোর মধ্যে হচ্ছে ইউজুয়ালি একটা মার্কেট করে আলাদা করে, যাতে করে মানুষকে হচ্ছে বোঝানো যায় যে আপনি টিপিক্যাল যে কমিটার্সগুলো আছে 150 সিসির 165 সিসি সেটার মতো হবে না এই বাইকটা আর একটু জীবন্ত আপনার কাছে মনে হবে, ইঞ্জিনটা আর একটু লাইভলি হবে, আর একটু ফান হবে। এবারে সুজুকির জিক্সার 250-র দিকে দেখেন, ওই বাইকটার মধ্যে কিন্তু একটা সিঙ্গেল ওভারহেড ক্যামের 4টা ভালভের আর্কিটেকচার দেওয়া, এক্স্যাক্টলি লাইক দ্য GPX ডিমন 250। এখন সাধারণত 250 সিসি এবং এর হায়ার সিসির যে ক্লাসগুলো আছে এগুলোর মধ্যে 4টা ভালভ এত কমন যে এটা কাইন্ড অফ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তো এটাকে আলাদা করে পয়েন্ট আউট করা তার দেখতে একটু হাস্যকর মনে হয়। তো যে কারণে সুজুকি দেখেন ওরা ইভেন ট্রাইও করে নাই একটা আলাদা করে একটা মার্কেটিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা তাদের 4 ভালভ সেটআপটার জন্য। অ্যাকচুয়ালি রেপুটেড ম্যানুফ্যাকচারার যারা আছে, নোবডি ডাজ ইট অ্যাট দিস ক্লাস। ওয়াই? কারণ আপনি আপনার ইঞ্জিনকে যদি হাই পারফরমেন্স ডাকেন, মানুষ হচ্ছে ন্যাচারালি একটা ডাবল ওভারহেড ক্যাম্প প্লাস হচ্ছে 4টা ভালভের সেট আপ, আপনি সিঙ্গেল সিলিন্ডার যদি হয় সেক্ষেত্রে এই সেট আপটা তারা একটা পারফরমেন্স ওরিয়েন্টেড ইঞ্জিন থেকে এমনিতে এক্সপেক্ট করবে। সো GPX অ্যাকচুয়ালি তাদের মার্কেটিং ল্যাঙ্গুয়েজ দিয়ে জাস্ট কনফার্ম করতেছে তাদের যে ইঞ্জিনটা এটা একটা টিপিক্যাল কমিউটার ইঞ্জিন, জাস্ট লাইক দ্য জিক্সার 250। আমার মতে এই ধরনের সিলি মার্কেটিং ল্যাঙ্গুয়েজগুলো আপনার বাইকটা যদি ভালো হয় সে বাইকটার অ্যাগেইনস্ট উল্টা কাজ করে। দ্য ফানি থিং ইজ, আমি জিনিসটা হয়তো খেয়ালও করতাম না, কিন্তু বাইকটাতে উঠে বসা মাত্রই একটা জিনিস খেয়াল করলাম, তারা বিশাল বড় একটা বোল্ড ডিজাইনে এই 4টা ভালভের কথাটা লিটারালি আমার ক্রচের সামনে হচ্ছে লিখে বসে আছে। তো মানে বাইকটার দিকে প্রত্যেকবার যখন আমি তাকাই এই জিনিসটা আমার চোখে পড়তেছে, ইটস আ 4 ভালভ 4 ভালভ 4 ভালভ। আর বাইকটার স্পেক্স চেক করতে গিয়ে তাদের ওয়েবসাইট বলেন বা আমাদের দেশি যে ওয়েবসাইটগুলো এই বাইকটার স্পেক্স হচ্ছে আলাদা করে লিখে রাখছে, তাদের ওখানে একদম বড় বড় করে হচ্ছে লিখে রাখছে, লাইক এন আইসোর, এটা আপনার চোখে বারবার লাগাবে। এখন এই বাইকটার পারফরমেন্স তাদের এই মার্কেটিংয়ের মতো এত জঘন্য কিনা? না, আমার লিমিটেড টেস্টিং স্কোপের মতো আমার ইঞ্জিনটা খুবই ভালো লাগছে। পাওয়ার ডেলিভারিটা একদম লিনিয়ার, মানে আপনি যদি এর আগে পাওয়ারফুল কোনো বাইক চালায়ও না থাকেন এটা চালাতে আপনার খুব একটা সমস্যা হবে না। দেন বসে যে EFI-টা ওটার কারণে থ্রটল রেসপন্সটা খুবই ক্লিন, মাঝখানে কোনো হার্কি জার্কি এই ধরনের কোনো কিছুই নাই। আর ইঞ্জিনটার ভাইব্রেশন আছে, দিন শেষে এটা একটা সিঙ্গেল সিলিন্ডারে, বাট এটা মোটামুটি হায়ার পিএমে যাওয়ার পরে দেন গিয়ে ভাইব্রেশনগুলো স্টার্ট হয়। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি মোটামুটি এক্সপিরিয়েন্সড একজন রাইডার হন, আপনার কাছে এই পাওয়ার ডেলিভারি একটু বোরিং মনে হতে পারে। এটা পিক টর্ক আসে হচ্ছে 7500 RPM-এ, তো যে কারণে আপনি মোটামুটি 5000 5500 RPM-এ উঠানোর পরে দেন গিয়ে দেখবেন বাইকটা জীবন্ত হয়ে উঠতেছে। আর আরেকটা সমস্যা হচ্ছে এটা থ্রটল ইনপুটে একটা নোটিসেবল ল্যাগ হচ্ছে আমি পাইছি। এখন এই ল্যাগটা হচ্ছে আইদার একটা হেভি ফ্লাই হোল তারা দিছে যেটার কারণে হইতে পারে, অথবা আরেকটা জিনিস যেটা মোস্ট লাইকলি সেটা হচ্ছে আমাদের দেশে তো বাজে তেল, তো
তো এই লিফানের যে ইঞ্জিনটা এটার কম্প্রেশন রেশিও হচ্ছে 12.2:1, বেশ হাই এন্ডের দিকে। তো যে কারণে প্রবাবলি তারা ইসিওর যে ম্যাপিংটা আছে এটা কনজারভেটিভ রাখছে, সেটা রাখার কারণে এটা থ্রটল ইনপুটটা যেটা এটা মিউট হয়ে গেছে। তো এক্স্যাক্টলি এই কারণে আপনি এটার যে কম্পিটিটর যে বাইকগুলো আছে যেমন সিএফ মোটো 250 আসার যদি ধরেন, সেটা যে ডাবল ওভারহেড ক্যামের যে সেটআপটা সেটার কারণে ওই বাইকটা অনেক শার্প, প্লাস হচ্ছে থ্রটল ইনপুট লিটারালি ইমিডিয়েট। এই ফিলটা হচ্ছে এই বাইকটা থেকে আপনারা পাবেন না। তো সারাংশ এসে কী দাঁড়ালো যে বাইকটা ফিলস লাইক এ কমিউটার, কিন্তু দেখেন দ্য ফ্যাক্ট যে বাইকটা হচ্ছে একটা কমিউটারের মতো আমাকে ফিল দিচ্ছে, এটা ইঞ্জিনটা কোনো ফ্ল না। দিস ইজ হাউ দ্য ইঞ্জিন ওয়াজ ডিজাইনড। এক্স্যাক্টলি দিস ইজ ওয়াই আপনারা অনলাইনে অনেকগুলো ক্লিপ হচ্ছে দেখতে পাবেন যেগুলোতে এই বাইকটার সাথে সিএফ মোটো 250 আসারের ড্র্যাগ রেস ছিল। ওখানে এই বাইকটা হচ্ছে স্ট্রাগল করতেছে কিপ আপ করার জন্য। বাট ড্র্যাগ রেস যেহেতু বাই নেচার একটা ছোটো পরিসরে করা হয়, সেখানে সিএফ মোটো 250 আসার যদি আগায়ও থাকে, টপ এন্ডের দিকে আপনি টপ স্পিডে নিয়ে যদি হচ্ছে বাইক দুটাকে ধরে রাখেন, সেক্ষেত্রে ডিমন 250 ডেফিনেটলি হচ্ছে আগায় যাবে। কিন্তু সেটার জন্য আপনাকে লম্বা সময় ধরে টপ স্পিড ধরে রাখতে হবে। আসেন এবার একটা ট্রান্সমিশনটা এক কথায় জঘন্য। বিশেষ করে প্রথম দিকের যে গিয়ারগুলো ওগুলা এত হার্ড, আপনি জিক্সার 150 জিক্সার 250-এর যে ইস্যুসগুলো আছে গিয়ার শিফটিং নিয়ে, আপনার ওগুলা কথা আপনার মনে পড়ে যাবে। আমি যে বাইকটা চালাইছি সেটার ওডো ছিল হচ্ছে 2500 কিলোমিটার। আই ডোন্ট নো আপনি আরও লং টার্মে যদি চালান, এটা গিয়ার শিফটিংয়ে যে ইস্যুগুলো এগুলো কি আস্তে আস্তে ঠিক হয়ে আসে কিনা, ট্রান্সমিশনটাকে আস্তে আস্তে স্মুথ হয়ে আসে কিনা। তো কমেন্ট বক্সে কাইন্ডলি জিপিএক্সের যারা ওনার আছেন এটা নিয়ে একটু কমেন্ট করবেন। আসেন এবার বাইকটা হিট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। যেহেতু মোটামুটি পাওয়ারফুল একটা ইঞ্জিন, বাইকটা ভালোই গরম হয়, কিন্তু এটা আসলে ইঞ্জিনের দোষ না। এটা বেসিক্যালি এটা ফিয়ারিংয়ের যে ডিজাইনগুলো, আশেপাশে কিটগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, এটা বোঝাই যাইতেছে যে এটার যে ডিজাইনাররা ওনারা হচ্ছে এটা যে লুকস, এটা যে অ্যাস্থেটিক্স, সেটাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে ওভার ফাংশনাল এয়ারফ্লো। তো যে কারণে এর যে এরোডাইনামিক যে ডিজাইন, সেটার কারণে বাতাস চ্যানেল হয়ে সামনে দিয়ে যে ঢুকে আপনার রেডিয়েটরটাকে ঠান্ডা করে আবার যে বাতাসটা বের হবে, সে বের হওয়ার রাস্তাটা প্রপারলি নেই। এখন এই জিনিসটা হাইওয়ে রাইডে আপনাকে তেমন একটা বদার না করলেও ঢাকার যে ডেন্স ট্রাফিক আছে এখানে ডেফিনেটলি হচ্ছে কিছুটা ডিসকমফোর্টের ক্রিয়েট করবে। তবে বাইকটার ওভারঅল কুলিং যে সেটআপটা আছে এটা আমার কাছে অ্যাডেকুয়েট মনে হয়েছে। আনফর্চুনেটলি ওনারা এয়ারফ্লোর কথাটা চিন্তাই করেন নাই। এয়ারফ্লো চ্যানেলিংটার কথা মাথায় রেখে এটার কিটটা যদি ডিজাইন করা হইতো তাহলে বাইকটা একটু ঠান্ডা চলতো। আসেন এটা চ্যাসিটা নিয়ে কথা বলবো। দেখেন এই বাইকটার প্ল্যাটফর্ম রিলেশনশিপগুলোর কথা একটু চিন্তা করেন। আমি অলরেডি মেনশন করছি যে এই বাইকটা অর্থাৎ GR 250R এটা তার চ্যাসিটার জিপিএক্সের 165 সিসি এবং 198 সিসি যে দুটো মডেল আছে এই দুইটার সাথে হচ্ছে শেয়ার করতেছে। সবগুলা বাইক, তিনোটা বাইকই হচ্ছে একই বেস প্ল্যাটফর্মের উপরে ক্রিয়েট করা, একই চ্যাসির উপরে রাখা। বাট জিপিএক্সের ইন্টারন্যাশনাল ওয়েবসাইট অনুসারে যেটা বুঝতেছি, তারা তাদের 200 সিসির যে বাইকটা এটা আগে বানাইছিল, তো ওটার হর্স পাওয়ার আউটপুট হচ্ছে 19 হর্স পাওয়ার। এখন আপনি সেম চ্যাসিটাকে যদি 29 হর্স পাওয়ার হ্যান্ডেল করতে বলেন উইথ জাস্ট অনলি সাম মাইনর মডিফিকেশনস, এখানেই হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রবলেম ক্রিয়েট হয়। এই জিনিসটা মাথায় রাখেন, জিপিএক্সের 200 সিসির বাইকটার তুলনায় 250 সিসির বাইকটা অলমোস্ট 53% এক্সট্রা পাওয়ার আউটপুট দিতেছে। তো সেটা আপনার পুরো চ্যাসিটাকে হ্যান্ডেল করতে হবে। 200 সিসির বাইকটার পিছনে ফিলোসফিটা চিন্তা করেন, চ্যাসিটা এমনভাবে ডিজাইন করা যেটা কিনা হচ্ছে টোটাল 150 কেজি প্লাস হচ্ছে 19 হর্স পাওয়ার একটা আউটপুট সে হ্যান্ডেল করবে। দেন গিয়ে ওই চ্যাসিটাকে আপনি বলতেছেন যে এবার 29 হর্স পাওয়ার তুমি হ্যান্ডেল করো, কিন্তু আবার ওজন বেড়ে গেছে 8 কেজি। জিপিএক্স 250-র ওজন কিন্তু 158 কেজি। এটা যে চ্যাসির যে ইঞ্জিনিয়াররা যারা ছিল তারা চিন্তা করলো যে আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি রাখবো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো তারা অনেক বেশি রাখলোই, সেটার জন্য আপনার সেন্টার অফ গ্র্যাভিটিটাও একটু উপরের দিকে চলে গেছে, বাইকটার ওজনটা একটু উপরের দিকে চলে গেছে, সেটা তো আছেই। প্লাস হচ্ছে আপনি 200 সিসির একটা ইঞ্জিন যখন সোয়াপ করে সেটার মধ্যে 250 সিসির ইঞ্জিন বসাবেন, সেক্ষেত্রে ওয়েট আর একটু বাড়তেছে, তাই না? সেটাও যদি হচ্ছে আপনার চ্যাসিটার জিওমেট্রিটার কারণে, এটার ডিজাইনের কারণে উপরের দিকে গিয়ে ওয়েটটা বসে, সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখবেন যে হচ্ছে হাই স্পিডে যখন ম্যানুভার করতে যাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে গ্র্যাভিটি হচ্ছে টানতেছে। একই কারণে আপনি লো স্পিড ম্যানুভারে যখন যাচ্ছেন এটা তখন আরও বেশি ফিল করবেন। বিশেষ করে পা যখন আপনি বাইকটা থেকে নামাবেন সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে ওয়েটটা অনেক উপরের দিকে।
আপনার মনে হবে যে ওইটা বাইকটা 158 কেজি, মোটামুটি হালকা টাইপসেরই আসলে বাইক, কিন্তু ওজনটা অনেক বেশি মনে হবে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আপনার আপার বডি দিয়ে ওই ওয়েটটাকে কন্ট্রোল করতে হচ্ছে। আপনারা বাইকটা যারাই কিনবেন, ইউটার্ন নেওয়ার সময় সিগনিফিক্যান্ট একটা অ্যাটেনশন নিয়ে তারপরে হচ্ছে বাইকটা হচ্ছে ঘোরাবেন, যতদিন না পর্যন্ত হচ্ছে আপনার জিনিসটা মাথায় গেঁথে যাচ্ছে যে বাইকটা ওয়েটটা হচ্ছে কীরকম অ্যাকচুয়ালি ফিল দিতেছে। আদারওয়াইজ কিন্তু আমি প্রিটি শিওর যে ইউটার্ন নিতে গিয়ে যদি অন্যান্য বাইকের মতো টার্ন করতে যান, এই বাইকটা আপনারা ফেলে দিবেন। দেখেন আমি 6 ফুট লম্বা, 6 ফুট লম্বা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এই বাইকটা রাইড হাইট অনেক বেশি হওয়ার পরও আমার ফ্ল্যাট ফুট করতে পারতেছি আমি দুই পাশে। স্টিল এই বাইক কন্ট্রোল করতে গিয়ে আমার লিটারালি 2 পা ব্যথা হয়ে গেছে। প্লাস হচ্ছে ওয়েট বায়াসের কারণে আপনি যখন কর্নার করতে যাবেন বাইকটা দেখবেন যে অনেক হেভি ফিল দিতেছে। আপনার একটা জিনিস থাকে না যে বাইকটা আমাকে ইন্সপায়ার করতেছে, কনফিডেন্স দিচ্ছে যে পুশ করো, এতে কোনো সমস্যা হবে না, কন্ট্রোল মানে হারানোর কোনো সম্ভাবনা নাই। তো এই জিনিসটা আসলে এই বাইকটা সেই কনফিডেন্সটা আপনাকে দিবে না। তো টায়ার সেট আপের কারণে আমি কিছুটা কনফিডেন্টলি হচ্ছে বাইকটাকে পুশ করতে পারছি, বাট অ্যাট এ সার্টেন পয়েন্ট আমি বুঝতে পারছি যে ইভেন টায়ারগুলার যে ক্রিটিক্যাল লেভেলটা আছে যেখানে গিয়ে তার গ্রিপ হারাবে, ওই পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে। সো আপনারা বাইকটা যারাই কিনবেন, ভাই প্লিজ নেভার এভার টায়ার কোয়ালিটির উপরে কোনো কম্প্রোমাইজ করবেন না। একদম বেস্ট অফ দ্য বেস্ট যে টায়ারগুলো আপনারা মার্কেটে পাবেন, যেগুলো সুপার গ্রিপি, ওই টাইপসের টায়ারই হচ্ছে বাইকটার মধ্যে লাগায়। গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে তো একটু আগে বললামই, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই, প্রায় 160 মিলিমিটারের মতো। একটা স্পোর্টস বাইকে এত হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়ার কোনো আমি মানে দেখতেছি না। কোন সময় দেখছেন একটা স্পোর্টস বাইক বা স্পোর্টস কার যেগুলো স্পোর্টস ওরিয়েন্টেড, ওগুলো হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোন সময় হাই হইতে? এরপরে আসেন আর্গোনমিক্সটা নিয়ে। এটা যে সিট ডিজাইনটা, এটা খুবই ন্যারো এবং খুবই আনকমফোর্টেবল। আপনারা একটু দেখতে পাচ্ছেন এই যে সামনের সিটের যে এটা মারাত্মক চিকন। সো এখানে আসলে গ্রিপের মতো কিছুই নেই। প্লাস হচ্ছে আপনার ক্রচ হচ্ছে এটা এগেনস্টে গিয়ে বাড়ি খাচ্ছে। আর পিছের যে আপনি এখানে পিছনে স্কুট করতে পারবেন না বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এটা একটা ডাইভ মারে। সো আপনি যখন বসবেন, বসে আপনি যদি এই ব্যাক সাইড যদি পিছনে দেনও, আলটিমেটলি এই যে আমি স্লাইড করে নিচের দিকে পড়ে যাচ্ছি। আমাকে আলটিমেটলি হচ্ছে এই যে ট্যাঙ্কটার এগেনস্ট হচ্ছে বাইকটার শেপটার কারণে আমার ট্যাঙ্কটা এগেনস্টে পুশ করে রাখতেছে। আর প্লাস আমার যে হচ্ছে একটু লম্বা হওয়ার কারণে আমার পাগুলো হচ্ছে লম্বা লম্বা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি ভালো করে গ্রিপ করি, এই যে ফেয়ারিংটা, এই ফেয়ারিংটাও হচ্ছে আমার কাছে একটু বাড়ি লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যদি আরাম করে বসতে চাই লাইক দিস, এটা বাড়ি লাগবে। তো আমাকে বসতে হবে হচ্ছে বেসিক্যালি লাইক দিস হইলে, তাহলে আমার হাঁটুটা একটু নিচে দিকে নামতেছে, এটা আমাকে বাড়ি দিচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে আবার আমাকে কিন্তু গিয়ার শিফট আমাকে করতেই হবে। সো গিয়ার শিফটের জন্য হচ্ছে আমাকে আলটিমেটলি যখন রিচ করতেছি আবার হচ্ছে আমার এই পজিশনটা নষ্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ আ বিট অ্যানোয়িং। আর ফুটপ্যাকের কথা যদি বলেন, ফুটপ্যাকগুলো এত হাই যে আপনার পা হচ্ছে একটা ক্র্যাম্পড পজিশনের মধ্যে চলে গেছে। এখন এটা কিন্তু ফ্ল না, স্পোর্টস বাইকের মধ্যে ফুটপ্যাকগুলো এমনিতেই হচ্ছে উঁচুর দিকে থাকবে, বাট ওটাকে কমপ্লিমেন্ট করার জন্য আপনি যাতে ডিসকমফোর্টের মধ্যে যাতে না থাকেন, প্লাস হচ্ছে আপনি বাইকটা যাতে বেটার কন্ট্রোল করতে পারেন, সেটার জন্য হ্যান্ডেলবারগুলো একটু নিচের দিকে করা হয়। তো যে কারণে আপনি বাইকটার মধ্যে লিটারে শুয়ে থাকবেন। এটা যদি একটু শোয়ানো থাকতো সেক্ষেত্রে হচ্ছে আরেকটু আরাম পাওয়া যেত। তো এটা হাইব্রিড হয়ে গেছে, মানে পাগুলো আমার উঁচুর দিকে কিন্তু হাতগুলো হচ্ছে নিচের দিকে না রেখে রাধা রাখছে একটু উপরের দিকে আরাম করার জন্য। তো আমার লোয়ার সাইডে হচ্ছে আমি আরাম করতে পারতেছি না, কিন্তু আপার সাইডে হচ্ছে আরাম। তো আলটিমেটলি হচ্ছে ইমব্যালেন্স হয়ে গেছে পুরো জিনিসটা। আর্গোনমিক্সটা হচ্ছে একটু উইয়ার্ড এইটার ক্ষেত্রে। এটা উপরের দিকে না, এটা যদি একটু নিচের দিকে রাখতো, অথবা যে আমার পায়ের যে পজিশনটা একটু নিচের দিকে রাখলে সেক্ষেত্রে হচ্ছে একটু আরাম পাওয়া যেত। আর প্লাস হচ্ছে ওই যেটা বললাম, ওয়েটটা হচ্ছে একটু উপরের দিকে হওয়াতে আলটিমেটলি জ্যাম ট্যামের মধ্যে যায় আমার বারবার যখন পা উঠাইতে নামাইতে হবে। সো দিস ইজ, দেখেন আমার রিচ কতটুকু, দিস ইজ আ বিট অ্যানোয়িং। বাট এই পিছনের সিটটা, এটা দিস ক্যান বেয়ারলি বি কল্ড আ সিট। কিছু বাইক দেখবেন যেগুলোর হচ্ছে পিছের সিটের সাথে এই যে ফেয়ারিংগুলো হচ্ছে ফ্লাশ থাকলে তখন দেখা যায় কি যে বসে এই ফেয়ারিংগুলো কিছুটা হলেও সাপোর্ট দেয়। বাট এটার ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা না, একটা সিটটা হচ্ছে মোটামুটি হাই, সেক্ষেত্রে এখান থেকে বসে আপনার হচ্ছে এই ফেয়ারিংগুলো আপনার কোনো কাজে আসবে না। আর এটার মধ্যে হচ্ছে কুশনিং নাই বললেই চলে। প্লাস এটার শেপটাই এমন যে হচ্ছে বেসিক্যালি আপনার পিলিয়ন হচ্ছে এতটুকু স্পেসের মধ্যে হচ্ছে শেপ কনফাইন্ড, এখানে কোনো সাপোর্টই পাবেন। আলটিমেটলি এটা লং রাইডে যদি যায় আপনার পিলিয়নে খুবই ডিসকমফোর্ট হবে, আপনার ফ্রিকোয়েন্টলি হচ্ছে ব্রেক নিতে হবে। প্লাস হচ্ছে পিলিয়ন সিটটা নিচের দিকে হচ্ছে পয়েন্ট আউট করা, বাঁকানো। তো যে কারণে আপনার যে প্যাসেঞ্জার আছে
সে আপনি যখন হার্ড ব্রেক করবেন তার যে মোমেন্টামটা আছে সেটা আপনার পিঠের উপরে পুরো এসে পড়বে। আর প্লাস কোনো গ্র্যাব রেইলও নাই, যে কারণে হচ্ছে আপনাকে ধরা ছাড়া সে বেসিক্যালি তার মোমেন্টামটা থামাইতেও পারতেছে না। তো যে কারণে আপনি এমনিতে বাইকের যে ওয়েটটা আছে খুব বাজে ওয়েট ডিস্ট্রিবিউশন, সেটাকে যেমন হচ্ছে ফাইট করতেছেন, প্লাস হচ্ছে আপনি পিছনে যদি পিলিয়ন নেন সে আপনাকে আরও ভেজালে ফেলবে। আমি যদি তুলনা করি সিএফ মোটর 250 SR বা 300 SR যে পিলিয়ন সিটটা আছে ওগুলো কিন্তু লাক্সারিয়াস না, বাট ওগুলো ফ্ল্যাট, প্লাস হচ্ছে এমনভাবে ডিজাইন করা যে জিপিএক্সের এই বাইকটার তুলনায় ড্রামাটিক্যালি বেটার অ্যাকোমোডেশন হচ্ছে প্রোভাইড করতেছে। এবার চিন্তা করে দেখেন, আমি সিএফ মোটর যে স্পোর্টস বাইকগুলো সেগুলোর পিলিয়ন সিটগুলোকে কমফোর্টেবল বলতেছি, তাহলে জিপিএক্সের এই পিলিয়ন সিটটা কতটা জঘন্য। এটা যে ডিস্কটা দেখতেছেন, সামনের ডিস্কটা, ফ্রন্ট ডিস্কটা হচ্ছে 276 মিলিমিটারের আর পিছেরটা হচ্ছে 220 মিলিমিটারের। এটা হচ্ছে টুইন পটের ক্যালিপারটা, আর পিছনেরটা হচ্ছে সিঙ্গেল পটের। টুইন পট তো মানে আমাদের 150 সিসি ক্লাসে যে বাইকগুলো আছে মানে সিমিলার অনেকটা সেট আপ, বাট বাইকটা হচ্ছে ওগুলো থেকে অনেক স্ট্রং। তবে এটা ঠিক, সেটা হচ্ছে 4 পিস্টনের সাথে যদি তুলনা করেন, ওগুলোর সাথে তুলনা করে লাভ নেই। টুইন পট থেকে আসলে অত স্ট্রং বাইক আসবে না। বাট 250 সিসি ক্লাস হিসেবে টু বি অনেস্ট আমাদের দেশে হচ্ছে রাস্তাঘাটে যে অবস্থা আর কি, এখানে আর একটু স্ট্রং ব্রেকিং থাকলে আসলে জিনিসটা ভালোই। তো গতিটা যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু সাবধানে চালাইতে হবে, বিকজ মানে র্যাপিড স্টপ যে করবেন সেটা র্যাপিড ডিসেলারেশনের জন্য হচ্ছে এই বেসিক্যালি ব্রেক সেট আপটা হচ্ছে দেওয়া না। মানে নর্মাল স্টপিং জাস্ট স্টপিং ট্রাফিকের জন্য ঠিক আছে, কিন্তু ইমার্জেন্সি ব্রেকিংয়ে আপনি যতটুকু স্টপিং পাওয়ার দরকার সেই স্টপিং পাওয়ার এই ব্রেক সেট আপটা আপনাকে ডেলিভার করতে পারবে না। বাইকটা যেভাবে সেট আপ করা, তার চ্যাসিটা যেভাবে সেট আপ করা, সেটার জন্য একটা স্ট্রং ব্রেক খুবই দরকার ছিল। বাইকটার মধ্যে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএসও আছে, প্লাস হচ্ছে টিসিএসও আছে। এখন টিসিএসটার কথা যদি বলেন, এই টিসিএসটার যে লজিকটা সেটা কন্ট্রোল হয়েছে বসের যে ইস্যুটা আছে সেখান থেকে। তো যে কারণে সেটা নিয়ে হচ্ছে কোনো সন্দেহ থাকবে না, বস খুবই রেপুটেড একটা সাপ্লায়ার। বাট এই সেম জিনিসটা আমি এবিএসটা নিয়ে বলতে পারতেছি না, বিকজ এবিএস তারা কোনখান থেকে সোর্স করছে, কোন সাপ্লায়ার তাদেরকে নিছে, সেটা নিয়ে কোনো তথ্য কোনোখানে আমি পাইনি। দেখেন, এবিএস কিন্তু একটা লাইফ সেভিং ক্রিটিক্যাল কম্পোনেন্ট, স্পেশালি এই বাইকটার জন্য। কারণ আমি যদি জিপিএক্স হইতাম, এবিএসের মতো একটা ক্রিটিক্যাল কম্পোনেন্টে কখনো কস্ট কাটিং করতাম না। এটা ফ্রন্টটা যেটা আছে এটা হচ্ছে 110 সেকশনের, আর পিছেটা যেটা এটা হচ্ছে 150-এর। দুইটা টায়ারই হচ্ছে সিএসটি, দুইটাই রেডিয়াল, আর মডেল নাম্বারটা হচ্ছে CMDR1 অ্যাজ ফার এজ আই নো, দুইটা মডেলই। আর এখানে হচ্ছে আপনার টিপিএমএস হচ্ছে ইয়ে করা আছে, সেট আপ করা আছে। আপনি হচ্ছে আপনার ড্যাশ থেকে টায়ার প্রেশারটা ফ্রন্ট এবং ব্যাক দুইটা ড্যাশ থেকে হচ্ছে দেখতে পাবেন। বাইকের সামনের সাসপেনশনটা হচ্ছে ইউএসডি, বাট ইউএসডি হওয়া সত্ত্বেও সাসপেনশনটা অনেক মাসি, কথায় কথায় সে ডাইভ মারে। সো এই সাসপেনশন নিয়ে আপনি হাই স্পিড কর্নারিংয়ে মোটেই কোনো কনফিডেন্স হচ্ছে পাবেন না। আর পিছের যে সাসপেনশনটা মনোশকটা, সেটা মারাত্মক রকম স্টিফ, খানাখন্দের মধ্যে পড়লে আপনার তো কোমর টোমর ভাঙ্গাও যাইতে পারে। তার থেকেও বড় সমস্যা, ফ্রন্ট সাসপেনশন হচ্ছে নরম, পিছেরটা হচ্ছে শক্ত। এই ইমব্যালেন্সটা একটা স্পোর্টস বাইকের জন্য খুবই ডেঞ্জারাস। চলেন এবার থ্রটল এবং ক্লাচের দিকে যাচ্ছি। ফার্স্টলি থ্রটল, এটা থ্রটলটা হচ্ছে সিঙ্গেল কেবল একটা সেট আপ। তো যে কারণে থ্রটলটা আপনার কাছে হেভিও ফিল হবে, প্লাস হচ্ছে সস্তাও ফিল হবে। আপনার 4,14,900 টাকায়, মানে 4,15,000 টাকায় একটা ডুয়াল কেবল থ্রটল তো লিটারালি স্ট্যান্ডার্ড। তো প্লাস হচ্ছে আপনি এটা সেফটি কনসার্ন এই জায়গার মধ্যে আছে। আপনার সিঙ্গেল কেবলটা যেহেতু রিটার্ন কোনো কেবল নাই, সিঙ্গেল কেবল যদি ফেল করে আপনার লিটারের কোনো থ্রটল নেই। তো এই প্রাইস ব্র্যাকেটের জন্য এইটা আনএক্সেপ্টেবল। আপনি দেখেন, আপনি একটা রাইডার যদি হন, আপনি বাইকের যে যে জায়গাগুলো আপনার ডিরেক্ট টাচ পয়েন্ট, সেই টাচ পয়েন্টের মধ্যে একটা ক্রিটিক্যাল জায়গা হচ্ছে থ্রটল। এই থ্রটল দিয়েই হচ্ছে আপনি আপনার বাইকটাকে পুশ করতেছেন, এই থ্রটলটা দিয়ে ডেইলি আপনি আপনার বাইকটাকে এক্সপিরিয়েন্স করতেছেন। তো দ্য ফ্যাক্ট যে জিপিএক্সের মাথায় আসছে এই জায়গাটার মধ্যে কস্ট কাটিং মেক্স দ্য মোস্ট সেন্স, এটা টু বি অনেস্ট খুবই আনফর্চুনেট। আর জিপিএক্সের এই বাইকটার ক্লাচ কিন্তু স্লিপার ক্লাচ, বাট স্লিপার ক্লাচ হওয়া সত্ত্বেও এটার পুলটা খুবই হেভি। তা এটা কেন হইতেছে? তাহলে তারা আইদার হচ্ছে তাদের যে স্প্রিং রেটগুলো আছে, ক্লাচের যে স্প্রিং রেট আছে সেটা খুবই অ্যাগ্রেসিভ রাখছে, অথবা তাদের যে কেবল রাউটিংটা আছে, কেবল রাউটিংটা হচ্ছে ভালো না তেমন একটা, অথবা যেটা হইতে পারে যে ক্লাচ কম্পোনেন্টগুলো লো কোয়ালিটির। এখন দেখেন, আমি যে 3টা এক্সপ্লেনেশন দিলাম, একটা এক্সপ্লেনেশনও বাইকের যে বিল কোয়ালিটি আছে সেটার উপর ভালো করে কোনো রিফ্লেক্ট করতেছে না। যাই হচ্ছে বাইকটা ইলেকট্রনিক্সের মধ্যে, পুরো বাইকটার মধ্যে হচ্ছে এলইডি সেট আপ করা, খুবই সুন্দর এলইডিগুলা।
আর এটা যে ডিসপ্লেটা হচ্ছে টিএফটি ডিসপ্লেটা খুবই সুন্দর, মানে লিটারালি একটা ফোনের মতো আপনার কাছে মনে হবে। সো এটা হচ্ছে কি আপনার স্টার্ট বাটন, কেমন? আর হেডলাইটটা হচ্ছে সামনে যে ফ্রন্ট হেডলাইটটা, এটা হচ্ছে অটো। আপনি স্টার্ট দিলে অটোমেটিক জ্বলবে, যখন বন্ধ করে দিবেন অটোমেটিক হচ্ছে বন্ধ হয়ে যাবে। জিনিসটা সুন্দর করছে। কিল সুইচ, দিস ইজ ইউর হ্যাজার্ড। এটা হচ্ছে কি আপনার মেনুতে, আপনি এটা দিয়ে সবগুলো মেনু কন্ট্রোল করেন। দিস ইজ ইউর হাই বিম, পাস লাইটের কি, আর দিস ইজ ইউর হর্ন, আর এই হচ্ছে আপনার টার্ন সিগন্যাল, কেমন? এই আমি যদি আপনাদেরকে ড্যাশটা যদি একটু দেখাই, এই হচ্ছে আপনাদের স্পিডোমিটার, এই হচ্ছে ফ্রন্ট হুইল এবং রিয়ার হুইলের টিপিএমএস। আমি বললাম না যে টায়ার প্রেশার মনিটরিং সেন্সর আছে, এইটা হচ্ছে টায়ার প্রেশারটা দেখাচ্ছে আমাকে। এখানে যদিও বারে দেখাচ্ছে, এটা প্রবাবলি পিএসআইতে হচ্ছে কনভার্ট করা যাবে। এখান থেকে ভিতর থেকে অপশন থাকার কথা। দেন গিয়ে হচ্ছে আমার এখানে গিয়ার, এই তো আমার ট্রিপ মিটার, ওডোমিটার, এই হচ্ছে আমার টোটাল আরপিএম, আর প্লাস হচ্ছে এখানে কুলেন্টের আমার টেম্পারেচার হচ্ছে কারেন্টলি কত এটা দেখাচ্ছে। এই যে এটা যে দেখতে পাচ্ছেন, যে এটা খুব সুন্দর। আর প্লাস এটার মধ্যে আপনি চাইলে ফোনের যে ডিসপ্লে আছে, ডিসপ্লেটা হচ্ছে প্রজেক্ট করে এখান থেকে হচ্ছে ম্যাপট্যাপ হচ্ছে ওগুলো দেখতে পারবেন। এই জিনিসটা ভালো করছে ওরা। তবে বাইকের হেডলাইটের যে ডিজাইনটা এটা খুবই সুন্দর। জিপিএক্স এটার নাম দিচ্ছে ডিমন, কিন্তু ফ্রন্ট ফেসটা বিশেষ করে মাঝখানের লিপটা দেখে মনে হচ্ছে এখান থেকে একটু পরে সাপের জিব্বার মতো বের হবে। তো ফ্রন্ট ফেসটা দেখতে একটা ভাইপারের মতো আর কি। প্লাস হচ্ছে আলো খুব ভালো, সিটি ইউজের জন্য আপনার খারাপ না। যতটুকু আলো অতটুকু দিয়ে আপনি সিটি ইউজে হচ্ছে ভালো ব্যবহার করতে পারবেন। বাট ওই হাইওয়ে রাইডিংয়ে বাকি যত বাইক আছে দুনিয়ার সবগুলোর মতো আপনি হাইওয়ে রাইডে যখন যাবেন দেখবেন হচ্ছে এটা ইনঅ্যাডিকুয়েট মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার অক্সিলারি লাইট হচ্ছে লাগতেছেই। বাইকের ফেয়ারিংয়ে যে পিল কোয়ালিটি আমার কাছে খারাপ মনে হয়নি, রিজনেবলি ওয়েল কনস্ট্রাক্টেড। বাট পেইন্ট কোয়ালিটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারতেছি না, বিকজ লং টার্মে এগুলোর ডিউরেবিলিটি কেমন থাকবে সেটা আমি জানি না। আপনারা হচ্ছে এই বাইকটা যারা ওনার আছে তারা লং টার্মে চালানোর পরে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে হচ্ছে আপনি বুঝতে পারবেন। আর এটার অ্যাসেম্বলির সময় যে গ্যাপগুলো থাকে, প্যানেল গ্যাপগুলো, এগুলাও হচ্ছে মানে অ্যাকসেপ্টেবল আর কি, মানে প্রিমিয়াম লেভেলের না বাট অ্যাকসেপ্টেবল। মিরর যে ভিজিবিলিটি খুবই ভালো, আমার মিররগুলো অনেক পছন্দ হয়েছে। বাট সমস্যা হচ্ছে এগুলো বাইকটা মোটামুটি ভালোই ভাইব্রেট করার কারণে এগুলো কাপার কারণে পিছনে ভিউটা হচ্ছে এত আহামরি যে ভালো পাওয়া যাইতেছে ব্যাপারটা ওরকম না। আবার এই ভাইজারটা যেটা, এটা হাই স্পিডে এটা বাতাস কাটে ভালো। তো বেসিক্যালি বাতাসটা এখানে কেটে আপনার মাথাটা যদি এই বরাবর থাকে, হেলমেট, হ্যাঁ মাথাটা এই বরাবর থাকলে আপনার বেসিক্যালি আপসাইডে এসে এখানে এসে হচ্ছে বাতাসটা হিট করবে, খুব একটা আপনার অ্যানয় করবে না। এটা পজিশনটা ভালো দিচ্ছে বাতাস কাটানোর জন্য, এটা জিনিসটা ভালো। আসেন আমার ফাইনাল ভার্ডিক্টে। জিপিএক্স কী জিনিস হচ্ছে এই জায়গাটার মধ্যে ঠিকঠাক রাখছে। বাইকটার অ্যাগ্রেসিভ স্টাইলিং প্লাস হচ্ছে দেখতে বোল্ড, এই জিনিসটা সুন্দর। এটার যে পাওয়ার আউটপুটটা এটা কম্পিটিটিভ, 29 হর্স পাওয়ার। তারা ইএফআই যে সিস্টেমটা এটা রেপুটেড একটা সাপ্লাইয়ের কাছ থেকে আনছে, বশ। প্লাস হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো এটার বাংলাদেশের রাস্তার জন্য। ডুয়াল চ্যানেল এবিএসও আছে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও আছে। প্লাস আপনি ফোনের যে মিররিং ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ আপনি কোনো প্রকার টি বক্স টাইপসের কোনো টেলিমেটিক্স যে বক্সগুলো আছে ওই টাইপসের কোনো কম্পোনেন্ট ছাড়াই আপনি ডিরেক্টলি ফোনের যে স্ক্রিনটা আছে সেখান থেকে ম্যাপ ট্যাপ টাইপসের জিনিসগুলো এগুলো মিরর করতে পারতেছেন। বাট জিপিএক্স যে জায়গাগুলোর মধ্যে হচ্ছে ধরা খাইতেছে সেটা হচ্ছে এটা চ্যাসিটা ফান্ডামেন্টালি কম্প্রোমাইজড। এত পরিমাণ পাওয়ার লেভেলের জন্য এই চ্যাসিটা ডিজাইন করা না, এটা আপনি চালাইলেই বুঝবেন। প্লাস হচ্ছে এটা আর্গোনমিক্সটা ভাই লিটারালি জঘন্য, একদম অ্যাক্রস দ্য হোল বোর্ড। আপনার কম্পোনেন্ট যে কোয়ালিটিগুলো এগুলা ফর দ্য প্রাইস খুবই জঘন্য রাখছে ওরা, আমার কাছে মোটেই ভালো লাগে নাই। এটা ভ্যালু প্রপোজিশনটাও হচ্ছে কোশ্চেনেবল, কারণ হচ্ছে কম্পিটিটররা আরও সস্তায় আপনাকে আরও বেশি দিতেছে, তা এই বাইকটা হচ্ছে আপনারা কেন হচ্ছে কিনবেন? তো জিপিএক্সের এই জিনিসটার দিকে হচ্ছে নজর দেওয়া দরকার ছিল। আর প্লাস ট্রাফিকে যেটা হিট ম্যানেজমেন্ট, বাইকের কুলিং সিস্টেম ভালো, বাট ওই হিটটা তো বের হইতে হবে। হিটটা যদি ভিতরে আটকা পড়ে থাকে তাহলে তো আর হচ্ছে না, তারা সেটা নিয়ে হচ্ছে চিন্তা করে নাই। আর আমি লং টার্ম রিলায়েবিলিটি বলেন বা পার্টস সাপোর্ট বলেন সেটা নিয়ে আমি আনশিওর। আর বাইকের ব্রেকগুলো হচ্ছে আমার পছন্দ নেই, এর কোনো কনফিডেন্স আছে আমাকে দিচ্ছে না। আর ক্লাচটাও স্লিপার মেকানিজম থাকার পরেও অনেক হেভি। তো এই 4,15,000 টাকায় জিপিএক্স ডিমন GR 250R সিএফ মোটো 250 SR থেকে প্রায় 26-27 টাকা দাম বেশি, আর জিক্সার 250 SF-এর তুলনায় প্রায় 15,000 টাকা দাম কম। তো এটা এমন একটা প্রাইস পয়েন্টের মধ্যে হচ্ছে বসে আছে, ইট মেক্স নো রেশনাল সেন্স। তো জিপিএক্সের এই বাইকটা বেসিক্যালি
উচ্চাভিলাষী একটা স্বপ্নের মতো, যেটা কিনা এক্সিকিউট করতে গিয়ে, বাস্তবায়ন করতে গিয়ে আপনি খুব জঘন্যভাবে সেটাকে করছেন। থাইল্যান্ডের নিজের বাজারেই জিপিএক্সের রেপুটেশন কিন্তু খুব একটা ভালো না। জাস্ট রেডিটে গিয়ে ব্র্যান্ডটা নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করেন, আমার কথাটা বুঝতে পারবেন। এখন আমি জানি আমার এই রিভিউটা হচ্ছে অনেকেরই গায়ে লাগবে। সত্যি বলতে কি, আমি মনের প্রাণে চাইছিলাম বাইকটাকে আমি পছন্দ করি। দেখেন, বাজারে হচ্ছে যত বেশি কম্পিটিটর থাকবে, যত বেশি প্রতিযোগিতা থাকবে, অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে ইনোভেশন করতে, উদ্ভাবন করতে বাধ্য হবে। ইউজুয়ালি আমাদের দেশে দেখেন কি হচ্ছে, বছর শেষে খালি নতুন নতুন রঙের প্রলেপ দিয়া একটা নতুন কালার স্কিম হচ্ছে বের করে আমাদেরকে হচ্ছে বাইক দিচ্ছে। এই ধরনের বোকা বানানোর সুযোগ হচ্ছে পাচ্ছে না যত বেশি প্রতিযোগিতা থাকবে। আমার মনে হয় না একটা বাইক রিভিউয়ের পিছনে, বাইক নিয়ে রিসার্চ করার পিছনে আমি এত সময় প্লাস হচ্ছে এত এফোর্ট দিয়েছি, যেটা কিনা হচ্ছে জিপিএক্সের এই বাইকটার পিছনে দিয়েছি। আনফর্চুনেটলি আমি যতই গভীরে গেছি, বাইকটার প্রতি আমার বিতৃষ্ণা হচ্ছে ততটাই বাড়ছে। দেখেন, লিফানের কথা চিন্তা করেন, তার চমৎকার একটা ইঞ্জিন বানাইছে, কিন্তু সেই ইঞ্জিনটাকে একটা ভুল কাঠামোর মধ্যে সেটা বন্দি করে রাখছে। তো এটার যে দায়টা হচ্ছে পুরোপুরি জিপিএক্সের। জিপিএক্স চাইছিল তাদের 200 সিসির যে প্ল্যাটফর্মটা আছে, ওই প্ল্যাটফর্মের মধ্যে একটা বড় সিসির ইঞ্জিন, 250 সিসির একটা ইঞ্জিন বসায় দেন গিয়ে হচ্ছে স্পোর্টস সেগমেন্টের মধ্যে একটা নতুন বাইক ইন্ট্রোডিউস করা। কিন্তু তারা এটা ভুলে গেছে যে প্রিমিয়াম দামের যে সার্থকতা, এটা কেবল সিসিতে না, বরং এটা চ্যাসি, রাইডিং পজিশন, আপনার যে কম্পোনেন্টের যে কোয়ালিটি, সেগুলা নিয়ে হচ্ছে আপনি দেন গিয়ে আপনি প্রাইস প্রিমিয়ামটাকে জাস্টিফাই করবেন। সত্যিকার অর্থে ইঞ্জিনিয়ারদের সেই প্যাশনটা যদি এই বাইকটা পাইতো, প্রবাবলি খুব সুন্দর একটা অপশন হিসেবে আমাদের দেশে সেটা থাকতো। আনফর্চুনেটলি এই ভার্ডিক্টের জন্য এই জিপিএক্সের ইঞ্জিনিয়ারদেরকে লিটারের ড্রয়িং বোর্ডে গিয়ে এই বাইকটাকে ফ্রম দ্য গ্রাউন্ড আপ রিডিজাইন করতে হবে। So that's my review. Thank you for watching.